আমাদের এখানে যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যারা আজকে এই সম্মান যাদেরকে আমরা তুলে দেব, তাদের মধ্যে হয়তো মেবি দু একজন এখনো এসে পৌঁছননি। তো আমি রিকোয়েস্ট করব তারা এলেই একটুখানি এখানে জানানোর জন্য, বিকজ অ্যাজ শিডিউল প্রোগ্রাম ইজ অন গোয়িং, সো আমাদের সেইভাবেই করতে হবে। আমি মধুরিমাকে দিচ্ছি। মধুরিমা প্রফেসর, ডক্টর মধুরিমা দাশগুপ্ত, and he's an ex-professor from the Newton University, currently academic director of India, Ashadi Wisdom Campus, Government of Sri Lanka, and recently she joined us, so she is an academic coordinator and a HOD of the Department of Sociology under Ajay Kumar Das Seva Institution and Research Center. So, Dr. Madhurima Dasgupta ke অনুরোধ করব চেয়ার করবার জন্য। So here we are ready with the power pack panel. So let's have some insight. Thank you, ma'am. ওকে, শুভ সকাল এবং একটি খুব সুন্দর সকাল আমি বলবো। স্বামী বিবেকানন্দ এক্সেলেন্স অ্যাওয়ার্ড, আমি নিজেও একজন অ্যাওয়ার্ডি। 2024-এ আমি নিজে অ্যাওয়ার্ডেড হয়েছিলাম, তখন আমি নিউক্লিয়ার ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম সোশিওলজি। তো বেশ ভালো লাগছে দেখে যে আজকে সব অ্যাওয়ার্ডিদের সাথে আমাকেও চেয়ার করতে হচ্ছে। তো আমার অসংখ্য ধন্যবাদ সেবব্রত দাস স্যারকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি ডেকে নেব শ্রী বরুণ কুমার ঘোষ, ফাউন্ডার ফ্রম বেঙ্গলি ইনভেস্ট কারো। আপনি যদি কিছু বলেন। নমস্কার, মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ এবং দক্ষিণ কলকাতা ক্রীড়া পরিষদ ও সংস্কৃতি মঞ্চের সমস্ত সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি একটি সাধারণ ছেলে, গ্রাম থেকে শহরে এসেছিলাম, বর্ধমানের সুদূর প্রত্যন্ত গ্রাম থেকে উচ্চশিক্ষার জন্য। সেখান থেকে কাজের সুবাদে আমি বিভিন্ন অত্যন্ত গ্রামাঞ্চল ঘুরেছি, যে হেলথ কেয়ার সিস্টেম কীভাবে চলছে, মানুষের অর্থনৈতিক পরিকল্পনাগুলো কীভাবে চলছে। কারণ আমি যে সময় 2012 থেকে আমি চাকরি ছেড়ে রুরাল প্রচুর ঘুরেছি এবং হেলথ, ওয়েলথ অ্যান্ড মাইন্ড নিয়ে আমি আজকে কাজ করি এবং সেখান থেকেই আমাদের জন্ম নিয়েছে বাঙালি ইনভেস্ট করো ইউটিউব চ্যানেল। বাঙালি ইনভেস্ট করো ইউটিউব চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে বাঙালি আগে জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে। কারণ আমাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে আমাদের কীভাবে চাকরি পাবো, কীভাবে বিশাল বড় হব, ডিগ্রি পাবো, সেগুলো শেখানো হয়। কিন্তু আমি সেখান থেকে যে অর্থটা উপার্জন করব, সেটা কীভাবে আমি ইনভেস্ট করব, সেটা আমরা সাধারণ বাঙালিরা জানি না এবং আমাদের বাড়িতেও শিক্ষা দেওয়া হয় না। এবং সেটা কিন্তু মারাঠি বা গুজরাটিতে তাদেরকে আমি শ্রদ্ধা করি, এই জন্যে তাদের বাড়িতে সেই কালচারটা আছে এবং তারা জানে টাকায় টাকা কীভাবে আনতে হয়। আর আমরা অত্যাধিক লোভে অজানা তথ্য দিয়ে মানি মার্কেটে টাকা রেখে সর্বশান্ত হয়েছি, যেটা আমার সার্ভে রিপোর্টে এসছে। সেখান থেকেই আমার চ্যানেলের জন্ম নিয়েছে, যে আজকের যুগে ইউটিউব চ্যানেল হচ্ছে সাধারণ মানুষকে জানানোর বা অ্যাওয়ারনেসের একটা মাধ্যম। সো 2023 সালে 1 সেপ্টেম্বর আমার চ্যানেলের আত্মপ্রকাশ ঘটে। আজকে দেখবেন আমাদের বাঙালি ইনভেস্ট করো চ্যানেল 70 লাখের উপর ভিউ এবং 76,000-এর উপর সাবস্ক্রাইবার 2 বছরের মধ্যে। সারা পৃথিবীতে যেখানেই বাঙালি বাস করে সেখানেই আমাদের প্রেজেন্স আছে। আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস, বাঙালি জানবে, বাঙালি বুঝবে। না জানাটাই যে বাঙালির ভুল, কারণ সরকারের অনেক রকম ইনভেস্টমেন্ট অপশন আছে, আমরা বাঙালিরা জানি না। কারণ আজকে 1991 সালে লিবারাইজেশন, এলপিজি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন হওয়ার পর ইকোনমিক স্ট্রাকচারই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আপনারা দেখবেন 1990 সালের আগে ব্যাংকের ইন্টারেস্ট 16%-এর ওপরে ছিল, পিপিএফ 12%-এর ওপরে ছিল। আজকে সেগুলো কি হয়েছে? কারণ দিন যত গ্লোবালাইজেশন হচ্ছে বা প্রাইভেটাইজেশন হচ্ছে, মানে সেভিংস প্যাটার্নও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানুষ সঞ্চয় করে না জেনে, না বুঝে। আমাদের বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের মেন উদ্দেশ্যই হচ্ছে সেটা লক্ষ লক্ষ বাঙালির ঘরে পৌঁছে দেওয়া, যে আগে জানুন,
বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আর আজকে আমাদের এই চ্যানেলকে সম্মানিত করার জন্যে দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদকে অসংখ্য ধন্যবাদ। সো বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ মারাঠি, গুজরাটি বা অন্যান্য অবাঙালিরা পয়সায় পয়সা আনতে পারলে আমরা বাঙালিরা কেন পারবো না? এটাই আমাদের মিশন ভিশন। নমস্কার। থ্যাংক ইউ শ্রী বরুণ কুমার ঘোষ স্যার, এত সুন্দর একটা উপস্থাপনা দেওয়ার জন্য, যে পড়াশোনার সাথে চাকরি বাকরি এবং ইনভেস্টমেন্ট সঞ্চয়টা খুবই প্রয়োজন। পরবর্তী স্পিকার আমাদের দীপঙ্কর সাহা স্যার ফ্রম এগ্রিকালচার সেক্টর। কতক্ষণ টাইম? 2-3 মিনিট। শুভ সকাল, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আর সেই সঙ্গে এই যে সুযোগটা দেওয়ার জন্য দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদকে খুবই ধন্যবাদ। কৃষি ভারতবর্ষের একটা বড় ব্যাপার, যেটায় ওপরে ডেভেলপমেন্ট বা উন্নয়ন নির্ভর করে। আমরা যখন শুরু করেছিলাম 60-এর দশকে, তখন আমাদের বাইরে থেকে খাবার আনতে হতো। আপনারা যারা একটু বয়স্ক আছেন তারা জানেন যে বাইরে থেকে খাবার না আনলে আমাদের খাবার জুটতো না, এবং জাহাজে করে পশ্চিমী দেশগুলো যেগুলো ফেলে দিত, সত্যি কথা বলতে কি সেগুলো আমাদের এখানে এসেছিল। সেই সময় থেকে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের শুরু। আপনারা নাম শুনে থাকবেন ডক্টর এম.এস. স্বামীনাথন, তাকে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক বলা হয়। আজকে আমরা খাদ্যে সম্পূর্ণ স্বনির্ভর। শুধু তাই নয়, আমরা বেশ কিছু খাদ্য দ্রব্য বিদেশে আমরা পাঠাই, বিদেশে আমরা এক্সপোর্ট করি। এর পুরোপুরি কৃতিত্ব আমাদের দেশের যে কৃষক ভাইরা আছেন তাদের যায়। তার সঙ্গে অবশ্যই কৃষি বিজ্ঞানী এবং কৃষি সম্প্রসারণ কর্মী যারা আছেন তাদের কাছে যায়। ঘটনাটা সেটা হচ্ছে যে যখন এর মধ্যে অনেকগুলো ট্রানজিশন আছে। আমরা যখন প্রথমে চাষ করতাম তখন আমরা মূলত দেশি ভ্যারাইটির ওপরে চাষ করতাম, যেটার ফলন বা ফলন কিছুটা কম ছিল। পরবর্তী পর্যায়ে নানান রকমের প্ল্যান্ট ব্রিডাররা ব্রিডিং এর মাধ্যমে হাই ইল্ডিং ভ্যারাইটি তৈরি করেছিলেন, হাইব্রিড ভ্যারাইটি তৈরি করেছিলেন, এবং সেইগুলোই পরবর্তী পর্যায়ে আমরা যারা কৃষি সম্প্রসারণ কর্মী হিসাবে শুরু করেছিলাম 80-র দশকে, আমরা সেগুলো নিয়ে গিয়ে গ্রামে দিয়েছিলাম, এবং যার জন্য যেখানে হয়তো বিঘা প্রতি 8 মণ 9 মণ হতো, সেইটা এখন দেখা যাচ্ছে বিঘা প্রতি 24-25 মণ হচ্ছে। তো এই অবস্থা থেকে স্যার এই অবস্থা থেকে আজকের যে পজিশন আমাদের, তাতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি কৃষির ব্যাপারে। কিন্তু এখন আবার আমরা কিছুটা উল্টো দিকে হাঁটা শুরু করেছি। আমরা যেটাকে বলছি যে নিও গ্রিন রেভলিউশন, অর্থাৎ আমরা যে ভ্যারাইটিগুলোকে যে প্রজাতিগুলোকে আমরা তখন বলেছিলাম যে এরা কম প্রোডাকশন করছে, সুতরাং এদেরকে বাদ দাও, আমরা আবার ফিরে আসতে চাইছি। সুন্দরবনের কথা যদি ধরি, আইলা, আমফান ইত্যাদিতে আমরা শিখেছি যে বেশ কিছু ভ্যারাইটি, যে ভ্যারাইটিগুলো আমরা বিজ্ঞানী হিসাবে দিয়েছিলাম, সেগুলো এখানে পরবর্তী পর্যায়ে কার্যকরী হয়নি। অথচ এখানকার যে পুরনো ভ্যারাইটি, সেই ভ্যারাইটিগুলো, বিশেষ করে ধানের কথা বলছি, সেই ভ্যারাইটিগুলো এই প্রকৃতির এই যে তাণ্ডব, এই যে রোষ, এই রোষকে কাটিয়েও তারা দাঁড়িয়েছিল, যেটা মানুষের খাদ্য হিসাবে ইয়ে করেছে। তো সুতরাং আমি এখন, কৃষি তো বিরাট সব বিষয়,
আমার যেটা এখন মনে হয় যে বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে যে কৃষকদের মধ্যে যে আছে, যে ইন্ডিজিনাস নলেজ বা যে জ্ঞান আছে, সেই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা নতুনভাবে ডিফাইন করুন, এবং সেই রকমই চেষ্টা চলছে রিসার্চের ক্ষেত্রে। এই রিফাইনমেন্টের মাধ্যমে যেটা হবে সেটা হবে যে একেবারে এলাকা ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কৃষিকে যদি ধরা হয় এলাকায় মধ্যে, আমরা ইংরেজিতে বলি মাইক্রো সিচুয়েশন, এক একটা জায়গায় এক এক রকমের কৃষি, কোনো থামরুল করা যাবে না, যেটা একদম থামরুল এটা করে দেওয়া যাবে। বিশেষ করে যেখানে যেগুলোকে আমরা বলি কমপ্লেক্স, ডাইভার্স, রিস্ক প্রন সমস্ত এরিয়া, সুন্দরবনের মতো জায়গা, হিল এর মতো জায়গা, যেখানে ডটপন আছে, যেখানে খরা প্রবণ জায়গা। সুতরাং কৃষিকে এখন এমন একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে যে যে জিনিসগুলো হারিয়ে গেছে সেইগুলোকে ভিত্তি করে কৃষির গবেষণা হবে, এবং সেই গবেষণার ভিত্তি করে এরিয়া স্পেসিফিক এক একটা প্রজাতি তৈরি হবে। আর সর্বোপরি যেটা হবে, আমাদের সবসময় আমরা ইন্টিগ্রেশনের মধ্যে ছিলাম, আমাদের আগের যে সমস্ত ইয়েগুলো, যে কোনো একটা এককভাবে কোনো কিছু নয়, মনোকালচার নয়, পলিকালচার, ইন্টিগ্রেশন, সবার মধ্যে সম্মিলিত, একসঙ্গে ধান, ধানের সঙ্গে মাছ, মাছের সঙ্গে প্রাণী, অন্যান্য, এই যে ইন্টিগ্রেশনগুলো আগে ছিল, আমরা মনোতে এনে ফেলে সেগুলোকে কিন্তু একটা গন্ডগোল বানিয়ে ফেলেছি। বর্তমানে আবার সেই আমাদের পলিতে ফিরতে হবে, এবং এইভাবেই কৃষি গবেষকরাও এগিয়ে চলেছেন, এবং কৃষক ভাইরাও এখন সেই দিকে চলছে। এবং এইভাবে যদি আমরা চলি, আমাদের এখনকার যে অবস্থা, তাতে আমরা যেহেতু খাদ্যে স্বনির্ভর হয়েছি, আর আমরা অত্যধিক কেমিক্যাল ফার্টিলাইজার, অত্যধিক পেস্টিসাইড, এইগুলোকে বাদ দিয়ে আমরা একটুখানি জৈবর দিকে যাব, মাটি ধ্বংস করে ফেলেছি, কার্বনের বাড়ানোর জন্য নানান রকমের জৈব প্রয়োগ করব, এই করে আমরা প্রকৃতিকে আবার একটা কৃষি সামঞ্জস্যপূর্ণ জায়গায় নিতে হবে। চাষি ভাইরাও সেটা বুঝেছেন, বিজ্ঞানীরাও সেইভাবে কাজ করছে। আমার মনে হয় এইভাবে করলে আমরা আবার ভারতবর্ষের কৃষিকে একটা নির্দিষ্ট জায়গায় করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই দীপঙ্কর সাহা স্যারকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য যে এগ্রিকালচার কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে, যেটা ছাড়া সমাজ তো চলবেই না। সেই জন্য বিশেষ করে পলিকালচারের মাধ্যমে সেটা কিভাবে আরো উন্নতি করা যায়। থ্যাংক ইউ। নেক্সট আমি রিকোয়েস্ট করবো সৌগত পাল স্যারকে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আপনার বক্তব্য রাখার জন্য। সুপ্রভাত, সুসকাল। এমন একটা সুন্দর পরিবেশে আমাকে দু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সকল বিশিষ্ট মানুষদের ধন্যবাদ। আমি শিল্প, উদ্যোগ, এই জায়গায় ভারতবর্ষের প্রায় 9টা রাজ্যে গত 26-27 বছর ধরে কাজ করছি। এই প্রোগ্রামটার সূচনাও হয়েছে একটা শিল্পের মাধ্যমে, যে শিল্প আধ্যাত্মিক, কালচারাল, সাংস্কৃতিক মনস্ক মানুষরা পরিবেশন করেছে। আমার বাঁদিকের স্যার, তিনিও শিল্প, তিনি ডিজিটাল মিডিয়ায় কিভাবে নিজেকে প্রতিস্থাপন করা যায়, বাঙালিকে উদ্যোগী করে তোলা যায়, তার প্রয়াস। আমার ডান দিকে যে স্যার আছেন, তিনিও কৃষি শিল্পের কথা বলেছেন। কিন্তু আমি যে সে জায়গাটার কথা বলতে চাই সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে লোহা, সেটা হচ্ছে পাওয়ার, সেটা হচ্ছে মেটাল, মাইনিং। দীর্ঘ 27 বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করে আজকে আমি যে জায়গায় এসেছি সেখান থেকেই আপনাদের সামনে দু কথা বলছি। আমার কাছে প্রায় 9000 ছেলে মেয়ে বিগত 14-15 বছর যা কাজ করে ভারতবর্ষ তথা বিশ্বের নানা জায়গায় তারা প্রতিষ্ঠিত কাজ করছে। কিন্তু কথাটা হচ্ছে, যে জায়গা থেকে আমরা কাজটা শুরু করেছিলাম আর যে জায়গা থেকে আগামী প্রজন্ম কাজ করছে, দুটোর প্রেক্ষাপট আলাদা। আগামী দিনগুলো আমাদের সময়ের মতন চেয়েও আরো বেশি কঠিন। ডাটা নির্ভর, এআই নির্ভর,
যে তাতে যে জায়গাতেই থাকুক, সঙ্গীত হোক বা ডিজিটাল মিডিয়া হোক বা কৃষি হোক, সেখানে এই ধরনের যে দক্ষতা তার প্রতি নজর রাখতে হবে। তো যে সকল বাবা মারা বসে আছেন বা যে সকল ছেলেমেয়েরা বসে আছে বা যারা আগামী দিনে বাইরে পথ চলবে, তারা যে ক্ষেত্রেই কাজ করুক তারা যেন এই দক্ষতাটা অর্জন করে, নইলে কিন্তু সামনের দিনগুলোর টিকে থাকা খুব মুশকিল। শিল্পে বিভিন্ন রকম ঝুঁকি থাকে, বিপদ থাকে, হ্যাজার্ড থাকে, সেগুলো অতিক্রম করে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে। আমরা 2047 বিকশিত ভারতের কথা বলি। এখন এই বিকশিত ভারত তো এমনি এমনি হবে না, তার কতগুলো অধ্যায় আছে। সেই সিঁড়িগুলো গত 27 বছর ধরে আমরা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেভাবে কয়লা বা জিঙ্ক বা অ্যালুমিনিয়াম বা লোহায় যেভাবে আমরা কাজ করেছি, সেই সিঁড়িগুলো দিয়ে আমরা কিছুটা চড়েছি। আগামী 16-17 বছরে হয়তো আমরা আরও চড়ব, কিন্তু সেই যে সিঁড়িতে চড়ার যে ধাপগুলো অতিক্রম করতে হবে, সেটা এই আগামী প্রজন্মকেই করতে হবে। আমরা তাদের রাস্তা দেখাবো, মার্গদর্শক থাকবো, কিন্তু আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আর আমি আমার কথাগুলো ইংরাজিতে বা হিন্দিতে বলতে পারতাম, কিন্তু যে শহরে আমি বড় হয়েছি, যে ভাষা আমাকে লালন করেছে, সৃজন করেছে, সেই ভাষায় নিজের শহরে সম্মানিত হতে আমি নিজের ভাষার প্রতি, নিজের বাংলা ভাষার প্রতি আমি আমার প্রণাম রেখে যাই। আর সেই বাংলা শুধু এই শহর কেন্দ্রিক বাংলা নয়, সমস্ত বাংলা জুড়ে, সমস্ত পৃথিবী জুড়ে বাংলার যে বিভিন্ন ডাইলেক্ট আছে, সেই সমস্ত বাংলার কাছে আমি নতজানু হয়ে, বাঙালির কাছে নতজানু হয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার। ইঞ্জিনিয়ারিং ছাড়া যে মানে যেরকমভাবে এগ্রিকালচার সেরকম ইঞ্জিনিয়ারিং ছাড়াও যে সমাজ চলবে না, আর এখন ডেটা মাইনিং আর এআই বিশেষ করে কতটা ইম্পর্টেন্ট, সেটার কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে, তো সেই সব বুঝেই সমাজকে চলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি রিকোয়েস্ট করব সৌম্যজ্যোতি পুরকায়স্থ স্যার, লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে, যদি আপনার বক্তব্য। নমস্কার, আমার নাম সৌম্যজ্যোতি পুরকায়স্থ, অসম টিচার। প্রথমে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি একজন সিলেটি বেঙ্গলি, তার আমার বাংলা ভাষায় অনেক ভুল হয়ে যেতে পারে। আমি একজন প্রফেশনালি সাইকোলজিক্যাল অ্যানালিস্ট এবং হোমিওপ্যাথিক ফার্মার। ছোটোবেলা থেকেই লেখালেখি করতাম, কিন্তু এটি ডেভেলপ হয়েছে গত 2 বছর ধরে র্যাপিডলি। হয়তো এটা প্রকৃতিরই আশীর্বাদ, যেহেতু আমরা তো শুধু মাধ্যম প্রকৃতির আশীর্বাদেই লেখা। আর ধন্যবাদ জানাতে চাই সেবা স্যারকে। এখানে সবাইকে তো আমি চিনি না, সবার সাথে পরিচয় নেই, ওনার দুটোই এখানে আসা, শিলচর থেকে এখানে আসা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর লাস্টলি আমি রিকোয়েস্ট করব আমাদের লাস্ট স্পিকার এই সেশনে, প্রফেসর অভিষেক ভট্টাচার্য স্যার, ফটোরিয়াম পার্সপেক্টিভ থেকে যদি কিছু বলেন। সকলকে আন্তরিক অভিনন্দন। আমি প্রথমত বলে নিই, আমি প্রফেসর নই। যাদের সঙ্গে আমি পাশাপাশি বসে রয়েছি তাদের কাছে আমি তাদের রেসপেক্টে, তাদের কাজের রেসপেক্টে এখনও আমি অনেকটা নিচেই রয়েছি, এবং সেই স্তর থেকে আমি আস্তে আস্তে এগোতে শুরু করেছি, এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে যতটা স্ট্রং বেসের ব্যাপার নিয়ে এতক্ষণ ধরে শুনছিলাম, আমার সাবজেক্টটা একটু রিল্যাক্স করে দেওয়ার মতো। কারণ বাঙালি মানেই হচ্ছে বেড়াতে যাওয়া ভালোবাসে, এবং বাঙালির বেড়াতে যাওয়ার সঙ্গে বেড়াতে গেলে সেখানে ফটোগ্রাফি করতে ভালোবাসে। এরকম খুব কম বাঙালি আছে যারা বেড়াতে যায় কিন্তু ফটোগ্রাফি করে না, এবং বাঙালি বলে নয়, সমস্ত মানব জাতি। তো আমার সেগমেন্টটা হচ্ছে ফটোগ্রাফি অ্যান্ড ট্যুরিজমকে একসাথে কানেক্ট করে এগিয়ে নিয়ে যাওয়া। আমি দীর্ঘ 7-8 বছর ধরে এই সেগমেন্টে কাজ করছি। আমি প্রফেশনালি ফার্মাসিউটিক্যাল সেগমেন্ট থেকে ছিলাম এবং এখনও আছি, এবং তার সাথে আমার মেন উদ্যোগ যেটা হয়ে রয়েছে সেটা হচ্ছে ফটো আর ট্যুর দুটোকে একসাথে কম্বাইন করে ফটো ট্যুরিজম, এবং আমার ইউনিটের নাম তার জন্য খুব সহজভাবে মনে রাখা যায়, ফটুর। বি আ ফটুরিয়ান, এটা হচ্ছে আমাদের ফেসবুকের
আসল জায়গা, যেখানে আমরা সবাইকে বলি প্রত্যেককে ফটোগ্রাফি করতে। এবং এই ফটোগ্রাফির রেসপেক্টে আমি ট্যুরিজমের 3টে সেগমেন্টকে নিয়ে কাজ করছি, যার মধ্যে প্রথম রয়েছে টি ট্যুরিজম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সম্পদ। সেই টি ট্যুরিজমে প্রচুর স্মল স্কেল টি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে তাদের ঘরের প্রতিদিনকার যে রেগুলার লাইফস্টাইল সেটাকে ট্যুরিস্টদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই হোমস্টে ওনারদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের অ্যাসোসিয়েশন অ্যাক্ট যা রয়েছে, অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যুক্ত, যারা দীর্ঘকাল ধরে হোমস্টের সঙ্গে কাজ করছে। তো টি ট্যুরিজম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা সম্পদ, যেটা কিন্তু ধীরে ধীরে বলা যায় হারিয়ে যাচ্ছে ট্যুরিজমের রেসপেক্টে। চা তো তৈরি হচ্ছে, চায়ের যে প্রসেস, চায়ের যে এত বড় একটা ভাস্ট জায়গা, সেটা কিন্তু বহু ট্যুরিস্ট, আমরা প্রতি কথায় দার্জিলিংয়ে চলে যাই, কিন্তু দার্জিলিংয়ের যে চা বাগানের যে সৌন্দর্য, এবং শুধু সৌন্দর্য নয়, তার প্রতিটি ধাপকে ঠিক পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে বার করা, সেটাই আমার প্রথম লক্ষ্য। এবং সেটাকে ফটোগ্রাফির ডিফারেন্ট ওয়ার্কশপের মাধ্যমে আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট আমার লক্ষ্য থাকছে হচ্ছে হেরিটেজ ট্যুরিজম, যেটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় জায়গা। এই হেরিটেজ ট্যুরিজমের মধ্যে কোনো কিছুকেই বাদ দেওয়া যায় না। স্পেশালি যদি বলা হয় এখনকার দিনে পিলগ্রিমেজ ট্যুরিজম বলতে যেটা বোঝায়, সেই সমস্ত জায়গার সঙ্গে আমরা ধীরে ধীরে যুক্ত হচ্ছি। আমাদের ফটুরিয়ানের জায়গার রেসপেক্টে যদি বলা হয়, তা আমরা লাস্ট 2 বছর ধরে বারাণসীতে নমামি গঙ্গের তরফ থেকে 2 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ফর হেরিটেজ ট্যুরিজম, ইয়া দেবী সর্বভূতেষু, এই প্রোগ্রামটির মাধ্যমে। এই শব্দটির মূল উদ্দেশ্য যেটি ছিল, ধন্যবাদ, এই শব্দটির মূল উদ্দেশ্য যেটি ছিল সেটা হচ্ছে আমাদের মা দুর্গা আরাধনা, যেখান থেকে এই শ্লোকটি আমরা বারবার শরৎকালে শুনে থাকি। সেই নামটিকে বেস করেই আমি এই যাত্রাটা শুরু করেছিলাম 2021-22 থেকে, এবং সেই সময় থেকে ইয়া দেবী সর্বভূতেষু চলতে শুরু করে। এবং সেখানে আমরা যে স্ট্রাকচারটা এনেছিলাম হেরিটেজ ট্যুরিজমে, সেটা হচ্ছে অ্যান এক্সচেঞ্জ অফ কালচারাল হেরিটেজ, যেখানে আমরা কলকাতার মানুষ গিয়ে বেনারসের সঙ্গে মিলিত হয়েছিলাম, এবং বেনারসের মানুষ কলকাতার মানুষকে জানতে পেরেছিল। আমার খুব বলতে ভালো লাগছে, ঠিক পরের বছরই সেন্ট্রাল গভর্নমেন্ট কাশী বিশ্বনাথ সঙ্গমম বলে একটি প্রোগ্রাম শুরু করলেন, যেটাতে কাশীর মানুষ বেনারসের সঙ্গে যুক্ত হওয়ার ঠিক সেম প্রোগ্রামটি চালু করলেন। তো এই ধরনের হেরিটেজ প্রোগ্রাম আমরা প্রতি বছর ডিসেম্বর মাসে করে থাকি, এবং আরও আপনাদের যদি ভালোবাসা পাই নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাব। এবং লাস্ট যে পার্টটা আমরা ট্যুরিজম এবং ফটোগ্রাফির সঙ্গে যুক্ত করে এগিয়ে নিয়ে চলেছি, দ্যাট ইজ ইকো ট্যুরিজম, দ্যাট ইজ রুরাল ট্যুরিজম। রুরাল জায়গাকে যদি ডেভেলপ না করা যায়, তাহলে আমাদের দেশের কিন্তু সর্বাগ্র যে উন্নতি সেটা কিন্তু সম্ভব নয়। এবং সেই জন্য আমরা হোমস্টে ওনারদের সঙ্গে মিলিতভাবে ফটোগ্রাফি এবং ইকো ট্যুরিজমকে বেস করে এই কাজ করে চলেছি। রিসেন্টলি আমি নেপালে গিয়ে জাস্ট 3-4 দিন আগেই আমাদের অ্যাজ ডেলিগেট হিসাবে আমি ইন্ডিয়া থেকে গিয়েছিলাম। সেখানেও আমি রিকোয়েস্ট করে এসেছি, ইস্টার্ন নেপালকে প্রমোট করার জন্য আমরা গিয়েছিলাম ট্রাভেল মার্টে। তো সেখানেও আমরা এই একটাই কথা বলেছি যে ফটো জার্নালিজম এমন একটা সাবজেক্ট, যেখানে কিন্তু সাধারণ মানুষের লাইফস্টাইলগুলোকে তুলে ধরা যায়। সেখানে কিন্তু খুব ডেপথে গিয়ে ল্যান্ডস্কেপ নিতে হবে, অথবা খুব ডেপথে গিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে হবে কষ্ট করে, তা করার দরকার নেই। আপনার রেগুলার যেখানে বেড়াতে যান, সেখানকার মানুষদের একটু জানবার যদি চেষ্টা করেন, তাদের লাইফস্টাইলটা যদি জানবার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব সুন্দর সামগ্রী আপনাদের মোবাইলের ফটোগ্রাফির মাধ্যমেও আপনার তুলে ধরতে পারেন। এবং এটা কিন্তু একটা বড় ডকুমেন্টেশন, এটা আপনার কাছে থাকা মানে হচ্ছে আপনার দেশের কাছে থেকে যাবে। সো আমাদের যেটা মেন স্লোগান, প্রিজার্ভ ইউর মেমোরিজ, বি আ ফটোরিয়ানে, আমি চাইবো আপনারা প্রত্যেকেই বাড়িতে গিয়ে নেক্সট যে স্টেপটা করবেন, যে এই ফটোগ্রাফির পার্টটিকে আস্তে আস্তে আপনাদের প্রতিদিনকার কাজের সঙ্গে ডকুমেন্টেশন হিসাবে যুক্ত করতে পারলে আমি খুব আনন্দিত হব। এবং যে কোনো ব্যাপারে, যে কোনো ট্যুরিজমের সঙ্গে আপনারা যদি ফটোগ্রাফিকে যুক্ত করতে চান, তাতে যে কোনো ইনফরমেশন নিয়ে আমরা যে পরবর্তী কাজ করতে চলেছি টি হেরিটেজ এবং ইকো ট্যুরিজম, তার উপর যদি আপনাদের কোনো তথ্য জানতে ইচ্ছা থাকে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এই রেসপেক্টে টি মানে সিঙ্গেল টি, এইচ অ্যান্ড ই, এটা দিয়ে যে দি শব্দটা তৈরি হয়, তাই দিয়ে আমরা প্রতি বছর দি ফটোরিয়ান অনার দিয়ে থাকি যারা এগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন।
ধন্যবাদ সকলকে, ধন্যবাদ কলকাতা সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ফটোরিয়ান পার্সপেক্টিভ, এটা একটা অন্যরকম পার্সপেক্টিভ জানলাম আমরা। টি হেরিটেজ অ্যান্ড ইকো ট্যুরিজম, বিশেষ করে ফটো কতটা দরকার, ফটোগ্রাফি জার্নালিজমও দরকার, এবং আমাদের মেমোরিজকে প্রিজার্ভ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ। এই যে ভাইটি বললো যে দৈনন্দিন জীবনে আমাদের যা অভিজ্ঞতা তাকে যেন আমরা চিত্রায়িত করি, মেমোরিতে সংগ্রহ করি। আমি বলবো যে আমি একটু আগে বলছি আমি ভারতবর্ষের 9টা রাজ্যে কাজ করেছি। 9টা রাজ্যে যেমন কাজ করেছি, আমার কাজ করার সূত্র আমি যেখানে থাকি চারপাশের জায়গাটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করি। 9টা রাজ্যে কাজ করলে আমি 20টা রাজ্যে ঘুরেছি। যখন আমি উড়িষ্যায় থেকেছি তখন উড়িষ্যার জঙ্গলে গিয়ে আদিবাসীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। যখন আমি রাজস্থানে থেকেছি পরিষদ থেকে তখন রাজস্থানের ঐতিহাসিক জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি ভাইয়ের সাথে নিশ্চয়ই যোগাযোগ রাখবো এবং ভাইকেও বলবো যে সে যেন আমার সাথে যোগাযোগ, আমি নিশ্চয়ই দুজনকে সম্পৃক্ত করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। সব স্পিকারদের আমি অনেক ধন্যবাদ জানাই বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভ থেকে এনলাইটেন করার জন্য। বিশেষ করে ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে কতটা দরকার সঞ্চয় করা আমাদের জীবনে, এছাড়া অ্যাগ্রিকালচার যেটা ছাড়া তো আমাদের জীবন চলবেই না, সমাজও চলবে না, তারপর ইঞ্জিনিয়ারিং, লিটারেচার, আর এখন ফটোরিয়ান পার্সপেক্টিভ। এখানে আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভ দেখলাম। থ্যাংকস টু ইচ অফ দ্য স্পিকার। থ্যাংক ইউ। সবাই আমরা অনেকে বয়স্ক মানুষজন আছি। আই এম 61+। সো আফটার রিটায়ার আমি যে আন্দোলনটা তৈরি করেছি এটা হচ্ছে আমার রিটায়ার, নট রিটায়ারমেন্ট। টায়ারটাকে চেঞ্জ করে আমি একটা নতুন ইনোভেশন আইডিয়া চেঞ্জ করেছি, যাতে 2047 সাল আমাদের 100 বছরের স্বাধীনতা দিবস, প্রত্যেকটা বাঙালি যেন আর্থিকভাবে স্বাধীন হয়, সেটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। Thank you so much, sir. ধন্যবাদ। আমি একটু সর্বজিৎ নিলাম মাইকটা। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু অল অফ ইউ অ্যান্ড আপনারা যারা এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমরা প্রত্যেক বছর এই আয়োজনের মাধ্যমে একটা জিনিস সবসময় বলি। আমি এবছর আমার একটু সুযোগ হয়েছিল প্রায় প্রত্যেকের সাথে ইন্টারাক্ট করা। তার জন্য থ্যাঙ্কস বিশালকে, তার কারণ ও বেশ কিছুদিন অফ ছিল কিছু সমস্যার জন্য, যার জন্য ম্যাক্সিমাম সময় আমার কাছে না, এটাও একটা বাড়তি পাওনা যে মানে ও একটু অফ ছিল, সাধারণত ও কোঅর্ডিনেশনগুলো করতো। এবছর ওর হয়ে আমি করলাম, তো বাট অনেকের সঙ্গেই দারুণভাবে আলাপ হয়েছে, ওভার দি ফোন আজকে দেখাও হচ্ছে। তো আমরা এই কারণে গর্বিত একটা জায়গা থেকে বলতে পারি, সেটা হচ্ছে যে রেকগনিশন ইজ অলওয়েজ ক্রিয়েটিং দ্য ইন্সপিরেশন। বাট আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, যাদেরকে আমরা এই সম্মানটি তুলে দেব, তাদের যে বিভিন্নতা বা তাদের যে বিভিন্ন দিক, সেইটা যেমন আমরা জানতে পারবো। আমি সবসময় একটা কথা বলি যে অনুষ্ঠান এমন হওয়া উচিত যেটা যাতে মিলন ক্ষেত্রে পরিণত হয়, অর্থাৎ একে অন্যের সঙ্গে আমরা আধ ঘন্টা আগেও হয়তো প্রত্যেকের সঙ্গে আননোন ছিলাম, কেউ কাউকে একটু চিনতাম না, কিন্তু এখন যতটা অনুষ্ঠান এগোবে একে অপরকে জানবো, একে অপরের কাজটাকে জানবো, এবং সেই কাজটার মাধ্যমে একে অপরের সাথে কিভাবে আমরা যুক্ত হতে পারি, সেইটা একটা বড় পাওনা আমার মনে হয়। তো এই মুহূর্তে যারা মঞ্চে রয়েছেন তাদের অনেকের সঙ্গেই কথা হয়েছে। আমি প্রথম থেকে বলি, আসাম থেকে সোম এসছে 2-3 দিন হলো, ইয়ং জেনারেশনকে রিপ্রেজেন্ট করে, যাই হোক। তো আমরা বলেছি সোমকে এই ক্ষেত্রে বলি 2018 থেকে 2020 টানা 2 বছর আমরা আসামে বিভিন্ন অঞ্চলে কাজ করেছি থ্রু দ্য CSR প্রজেক্ট। এবং এই ক্ষেত্রে বলি, আমি নাম দিচ্ছি না, অফ দ্য রেকর্ড একটি জঙ্গি সংগঠন আছেন তোমাদের ওখানে। আমার মনে আছে যেদিনকে আমাকে বলা হয়েছিল যে ওদের সাথে মিট করতে যাওয়ার জন্য, তো তোমাদের ওখানকার মানে অ্যারেঞ্জমেন্টও দারুণ ছিল। নিজেকে বেশ মানে বলে না যে নেতা মন্দির থেকে একটু করে ভাবছি, সামনে 2টো পাইলট, পিছনে 2টো পাইলট, ওই SP সাহেব নিয়ে গিয়েছিলেন। তো গিয়েছিলাম আমরা 35-40 কিলোমিটার ভেতরে, কারণ একটাই উদ্দেশ্য ছিল, তাদের মধ্যে অনেকেই ফিরে এসেছিলেন
যারা সাধারণ জীবনযাপন করতে চান কিন্তু তাদের কোনো উপায় ছিল না, তো তাদেরকে সিএসআর ফান্ডিংয়ের মাধ্যমে এমন কিছু একটা করে দেওয়া। ওখানকার তখন সিএম একটা রিকোয়েস্ট করেছেন, ইন্ডিয়া কার্বন লিমিটেড একটি অর্গানাইজেশন আছে তাদের, তো তার সিএমটি আমাকে বলেছিলেন যে তুমি একটু ব্যাপারটা দেখো, তো ওই সূত্রেই যাওয়া। তো তারপরে তাদেরকে গেছি এবং দীপঙ্কর বাবু বললেন এগ্রিকালচার নিয়ে আমরাও কিছুটা একটু কাজ করবার চেষ্টা করেছিলাম এবং বিভিন্ন সহযোগিতা, তার কিছু ক্লিপিং আজকে আমরা দেব। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, খুব একটা গভীরে গিয়ে তো সবসময় ভাবা সম্ভব হয় না, সেই যোগ্যতাটাও সবসময় থাকে না। আমরা শুধু একটা জিনিসই চেয়েছিলাম, মানুষ বা এগ্রিকালচারের মাধ্যমে কিভাবে মানুষ দাঁড়াতে পারে, এবং সেই উদ্দেশ্য করেই একটা বিশাল বড় অঙ্কের একটা ফান্ড ছাড়া হয়েছিল তখন, এবং আজকে তারা সেই জঙ্গি সংগঠন ছেড়ে নর্মাল লাইফ লিড করছে এবং এগ্রিকালচারকে ডিপেন্ড করে। আমি আর ডিটেলসে বললাম, এটা বলা উচিত না, এবং আমার মনে আছে যখন আমরা গিয়েছিলাম, তো আমার মানে পুরো ঘটনা শোনার পরে একটু যা হয় আর কি মনে দুঃখ, কিন্তু একটা চরম ইচ্ছাও ছিল। তো সেটা একটা খুব দারুণ জায়গা হয়েছে, এবং ছাগল পশুপালন এইটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপর সেখানে এখন অনেক বেশি ডেভেলপ হয়েছে, তারা করছে। তো দীপঙ্কর বাবুকেও ধন্যবাদ, ডেফিনেটলি উনি এগ্রিকালচারের মানুষ। এখানে আরো আমাদের মধ্যে রয়েছেন, বিশ্বরূপদা রয়েছেন, এগ্রিকালচার মানুষ, পরে কথা হবে। আমি সৌগতদার সঙ্গে কথা হচ্ছিল এবং ওনার সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং, ওইটার গভীরে গিয়ে আমার লাভ নেই, কারণ ওটা উনি বলেছেন। তো ডেফিনেটলি তার সাবজেক্টটা একটু ডিফারেন্ট ছিল, এবং আমি তারপরে বিশালকে আমার মনে আছে বলেছিলাম যে একবার ওনাকে জিজ্ঞেস করো যে সাবজেক্ট লাইনটা আমরা ঠিক লিখছি কিনা, তারপর উনি কারেক্ট করে পাঠিয়েছেন। কিন্তু সত্যি এটা ডিফারেন্টলি একটা জায়গা তৈরি করে। আর বাঙালি ইনভেস্ট করো এই নামটার মধ্যে দিয়ে একটা নতুনত্ব পেয়েছিলাম। আমি ধন্যবাদ জানাই আপনাকে, কি কারণ বাঙালি ইনভেস্ট করে এবং ইনভেস্ট করো, সঞ্চয় করো, এই ব্যাপারগুলো তো ঠিক আছে, সেটা আমরা অনেকেই হয়তো অনেকটা জানি, কিন্তু সেটা নিয়ে যেটা উনি বললেন যে একটা আলাদা জায়গা উনি তৈরি করছেন বা করার চেষ্টা করছেন, ডেফিনেটলি সেটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। অভিষেক বাবুকেও ধন্যবাদ, তার কারণ ওনার নামটা যখন আমাদের কাছে এসেছিলেন, ওই ট্যাগলাইনটা ফটোরিয়ান, তাই তো অভিষেক? তো এইটা দেখে একটুখানি ডিফারেন্ট হয়েছিল। উনি আজকে পুরোটা বললেন, ওনার ডিটেলসটাও আমরা দেখেছি। সে এটা ঘটনা যে ফটো এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল বা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ওনারা গড়ে তুলেছেন এবং ওনাদের যে সংগঠনটা ওনারা গড়ে তুলেছেন, সেটার জন্য আমরা সত্যি খুব গর্বিত। আমি এই কারণে বললাম, তার কারণ হচ্ছে এই সাবজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট এবং সবটা সবার জানা উচিত, সবটা সবাই জেনে উঠতে হয়তো আমরা পারি না। আমি শুধু আমাদের পরিষদের পক্ষ থেকে এইটুকুনি বলতে পারি যে আমাদের কোনো কাজের মাধ্যমে বা আমাদের কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে যদিও ওনারা বা ওনাদের এই পার্টের জায়গাটা যদি ওনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন বা আমরা পরবর্তীকালে যদি জয়েন্টলি কিছু ভাবনা চিন্তা করতে পারি আগামী দিনকে উদ্দেশ্য করে। আপনারা হয়তো এখনো অনেকেই জানেন না পরিষদের আমাদের যে 52 বছরের ইতিহাস, সেটা সত্যি কথাই বলতে যে এইভাবে তো বলা সম্ভব না। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে বিভিন্ন কাজে নিজেদেরকে লিপ্ত রাখা। আর অভিষেকটাকে বলবো, আমাদের নেক্সট কোনো একটা প্রোগ্রামে, আমাদের তো অনেকটা হয়, একটা সেশন রাখুন এই ফটো নিয়ে, এবং দরকার একটা এক্সিবিশন হোক ছোট্ট করে, এবং সেখানে সবাই আসুন। দীপঙ্কর বাবুকে বলবো, এগ্রিকালচার নিয়ে আমরা কাজ করছি, আপনি থাকলে আর একটু জোর পাবো আমরা। ইঞ্জিনিয়ারিং আর বাঙালি ইনভেস্ট করা, আমি আবারও বলছি, এটা একটা ডিফারেন্ট। আর সৌম্যকে আমি ফোনেই ওভার ফোনে বলেছিলাম, আসামে সেবার ইউনিটটা করার দায়িত্ব তোমার, ঠিক বলেছি তো? ও সামলাবে, আমরা যতটুকু পারবো থাকবো, সাপোর্ট দেবো, ডেফিনেটলি কিছু কাজ করবো। আমরা সেই সময় বহু কাজ করা হয়েছিল, এবং আমার মনে আছে 2 বছর আমরা প্রায় 24টা মেডিকেল ক্যাম্প করেছিলাম আসামে। তো গেছিও, বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়েছি। তো যাই হোক, সেটা আমাদের বাড়তি পাওনা। আর থ্যাঙ্কস মধুরিমা এই সেশনটা চেয়ার করবার জন্য। আমি ওনাদের হাতে আমি সর্বজিৎকে বলবো, আমাদের এখানে 2জন মানুষ রয়েছেন, অভিক ভট্টাচার্য রয়েছেন, উনি লেখক, অন্য পরিচয় আছে সেটা দিচ্ছি না, কারণ উনি আজকে সকলের জন্য বই নিয়ে এসছেন। এবং সেই সঙ্গে আমাদের মাঝখানে শৈবাল বাবু রয়েছেন। শৈবাল বাবু বই নিয়ে এসছেন, উনি বিবেকানন্দের মানে
দারুণভাবে অ্যাটাচ, এটা নিয়ে কোনো বলার কোনো বিষয় নেই। তো ওনাদের দুজনের জন্য একটু করতালি হোক, শৈবাল ত্রিপাঠী এবং অভিন ভট্টাচার্য। আমি সর্বজিৎকে বলবো একটা এই বই ওনাদের সকলের হাতে একটু তুলে দেওয়ার জন্য। এখানে আছে, অবশ্যই বাংলায় লেখা। তো এটা ঘটনা একটা মতে মাতৃভাষা আমাদের বাংলা, তো সেটার উপর থেকেই আমরা জোর দিয়ে এগিয়ে চলেছি। কিন্তু ডেফিনেটলি ন্যাশনালি উই আর প্রাউড কি আজকে ফ্রম আসাম, ওড়িশা, ইউপি, মহারাষ্ট্র, কেরালা, এরকম স্টেট থেকে অনেকেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সর্বজিৎ আজকে আমাদের এই প্রোগ্রামটার পরিচালনার দায়িত্বে রয়েছে। ওর পরিচয়, ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সেন্ট জেভিয়ার্স কলেজ, বর্ধমান, এবং ও রিসেন্টলি আমাদের ইনস্টিটিউশনের সাথেও যুক্ত হয়েছে। ওর সঙ্গে পরিচয় এরকমই কোনো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিনিকেতনে। আর মধ্যমা সোশিওলজি নিয়ে এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো প্রোগ্রামিং নিয়ে ও কাজ করছে। ও অ্যাডামাস ইউনিভার্সিটিতে ছিল, নিউটন ইউনিভার্সিটিতে ছিলেন। এই মুহূর্তে শ্রীলঙ্কার আশাদিন উইজডম ক্যাম্পাসের একাডেমিক ডিরেক্টর, এবং রিসেন্টলি আমাদের ইনস্টিটিউশন অর্থাৎ অজয় কুমার দাস সেবা ইনস্টিটিউশন রিসার্চ সেন্টারের ওকে একাডেমিক কোঅর্ডিনেটর করা হয়েছে, এবং সোশিওলজিটাও সামলানোর জন্য বলা হয়েছে। চেয়ারপারসনও পাবো, ঠিক আছে? না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, যদিও সেক্টর